এই সাজবাতি অক্ষরময়ী পর্ব 6 থেকে 10। আজ সাজের ভীষণ মন খারাপ। কয়েকদিন ধরে উদাসীন দিন কেটেছে বলে নিজের দিকে নজর দেওয়া হয়নি। মন খারাপ ছিল অথবা খুব ব্যস্ত ছিল ব্যাপারটা এমন নয়, তবুও কিভাবে যেন বেখেয়ালি দিন কেটে গেল। আজ দুপুরে ভাত ঘুমের পর ফ্রেশ হতে গিয়ে যখন হাতের দিকে চোখ পড়ল তখন দেখল হাতের মেহেদির রং উঠে গিয়েছে। এদিকে পুরো বাড়ি খুঁজে একটা মেহেদির টিউব খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে সাজের মাথা দপদপ করতে শুরু করেছে। রঙহীন হাত সাজের পছন্দ নয়। যতবার নিজের ফ্যাকাশে হাতের দিকে চোখ পড়ছে, সাজের মুখটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বাবা এখনো বাড়ি ফিরেনি। কল দিয়ে একটা মেহেদি নিয়ে আসতে বললে নিশ্চয়ই নিয়ে আসবে, কিন্তু কল দেওয়ার জন্য মায়ের কাছে মোবাইল চাইতে হবে, সেই সাথে দর্শাতে হবে কারণ সাজ বাবার কাছে মেহেদির আবদার করতে কল দিতে যাচ্ছে জানামাত্র মায়ের বকুনি শুরু হয়ে যাবে। মেয়ের এই আহ্লাদী স্বভাব মোটেও পছন্দ নয় স্বর্ণলতার। মেয়ে মানুষের এত কিসের রংঢং, এত কিসের বায়না। অতিরিক্ত চিন্তায় সাজে ঘর ও ঘর পায়চারি করতে লাগলো। ওর অস্থিরতা দেখে সাউদা বেগম বিরক্ত হয়ে গর্জে উঠলেন, এই ছেমরি, এত মোচামুচি করতাছ কেলা? সাজ মলিন মুখে দাদির দিকে তাকালে সাউদা বেগমের রাগ পড়ে গেল। উনার বংশের এতগুলো ছেলেমেয়ের মধ্যে সাদিকের এই মেয়েটা হয়েছে সবচেয়ে সুন্দর। যেমন গায়ের রং, তেমনি মুখের আকৃতি। জগতের সমস্ত মায়া এসে জমা হয়েছে লম্বাটে চোখ দুটোয়। দিন দিন শরীর গড়ন বদলে ফুটে উঠছে নারীর সুলভ আকর্ষণীয়তা। সাজ নিজেও বেশ সৌন্দর্য সচেতন মানুষ, সবসময় পরিপাটি হয়ে থাকে। সাউদা বেগম পলকহীন চোখে পরীর মতো সুন্দর মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অতঃপর মুগ্ধতা ভুলে দোয়া পড়লেন যেন নাতনির নজর না লেগে যায়। কণ্ঠে আদর ডেলে ডাকলেন, এইদিকে আয়শা আমার পাশে বসো। কিতা হয়েছে কানে কানে ক দেখি। দাদির আদরে সাজ ঠোঁট ফুলিয়ে পাশে গিয়ে বসে করুণ সুরে জানালো নিজের দুঃখের কথা। সাউদা বেগম তার নড়বড়ে দাঁতের নিচে সুপারি পান চিবিয়ে সাজের কথা শুনলেন। তোর মায়ের মোবাইলটা দিয়া তোর বাপেরে একটা কল দে। মেহেদির কথা শুনলে মা বকবে। ক যে আমি কল দিতে কইছি। উহু, তবুও আমাকে বকবে। তুমি বলো। সাউদা বেগম উঁচু কণ্ঠে হাত ছাড়লেন। ও বউ, মোবাইলটা দিয়া যাও। স্বর্ণলতার রাতের রান্নার আয়োজন করছিলেন, সেখানে থেকে চিল্লিয়ে জানতে চাইলেন, মোবাইল দিয়ে কি করবেন? শাদি করে কল দিমু। আমার পান শেষ হইছে, মোবাইলে ব্যালেন্স নাই। আমি কথা কইলে তোমাগো মোবাইলে টেকা থাকে না। নিজেরা দিনভর ফোন কানে দিয়া ঘুইরা বেড়াও, তখন টাকা উড়ে যায় না। আমার পোলা হারভামা খাটুনি খায়রা টাকা পাঠায়, আর এদিকে সেই টাকা দিয়া ফুর্তি চলে। আমি চাইলে কো নাই। মনে করো আমি কিচ্ছু বুঝি না। কোর টাকা দেয় আপনার ছেলে। ওই কয়েকটা টাকা দিয়ে কিভাবে সংসার চলে সেই খবর কেউ রাখেন? আপনার ছেলেকে বলবো পরের মাস থেকে মাসের টাকাটা আপনার হাতে দিতে। আপনি আমাকে হিসাব করে বাজার খরচের টাকা দিয়েন, আমি বাজার সদাই করে এনে আপনাদের খাওয়াবো। কি এমন মাছ গোশত খাওয়াও আমারে, যে এত টাকা লাগে? ওই তো শাক পাতা সিদ্ধ কইরা দেও। আমি বুড়া মানুষ, উই দিয়া খাই। তাতেও খাওয়ায়নের খোটা। পোলাপাইন মানুষ কইরা এমন দিন দেখমু ভাবি নাই। 2 বেলা খাইতে দিলেও এখন খোটা শুনতে হয় পোলার বউর কাছে। আল্লাহ, এই দিন দেখার আগে মরণটা দিয়া দিলা না কেন? মা দাদির ঝগড়ার মাঝখানে বড্ড অসহায় বোধ করছে সাজ। সামান্য এক কল দেওয়া থেকে ব্যাপারটা ঝগড়ার মোড় নিল। বরাবর এমনি হয়। মা দাদির আলোচনা প্রতিবার তুমুল ঝগড়ায় রূপ নেয়। এই ঝগড়া বাবা বাড়ি ফেরার আগ পর্যন্ত চলতে থাকে। বাবা ফিরলে দুই পক্ষই বাবার কাছে নালিশ জানায়। সেসব কথা বাবা গম্ভীর মুখে শুনেন। তারপর ঠান্ডা মাথায় দুইজনকে বুঝিয়ে শুনিয়ে মীমাংসা করে দেন। পরদিন আবার সব ঠিক হয়ে যায়। আজও সব ঠিকঠাক হয়ে যাবে। শুধু মাঝখান থেকে রঙহীন থেকে যাবে সাজের হাত। ভেবেই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে সাজের। রাত 10টায় বাড়ি ফিরলেন সাদিক। বাড়ির পরিবেশ তখন ঝড় আসার পূর্ব মুহূর্তের মতো ভয়াবহ শান্ত। সাজের 2 ভাই সাবিল ড্রয়িং রুমের মলিন সোফা সেটে বসে নীরবে অঙ্ক কষছে। মায়ের খাওয়া থেকে বাঁচতে মায়ের সাথে খাওয়ার টেবিল সাজাচ্ছে সাজ। সাউদা বেগমের ঘরের দরজা খোলা। তিনি গম্ভীর মুখ করে খাটে বসে চেয়েছিলেন সদর দরজার দিকে। ছেলেকে দেখা মাত্র মুখখানা আরো গম্ভীর করে ফেললেন। বাড়ির এমন থমথমে পরিস্থিতি আজ নতুন নয়।
কিছু একটা হয়েছে আজ করতে সময় লাগলো না সাদিকের। ঘরে প্রবেশ না করে ছেলেদের পাশে সোফায় বসে উদ্দেশ্যহীন প্রশ্ন ছুড়লেন। কিছু হয়েছে নাকি? প্রশ্ন শুনে কারো মধ্যে হেলদোল দেখা গেল না। শুধু সাজ এক গ্লাস পানি এনে বাবার হাতে তুলে দিল। গ্লাস হাতে নিয়ে সাদিক নিচু গলায় জানতে চাইলেন, দুজনে আবার ঝগড়া করেছে? সাজ নিঃশব্দে উপর নিচে মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে দ্রুত ফিরে গেল মায়ের কাছে। এদিকে সাদিক পড়লেন বিপাকে। স্ত্রী ও মায়ের মধ্যে কার কাছে আগে যাওয়া উচিত তাই নিয়ে দ্বিধায় ভুগছেন। গ্লাসে ধীরে ধীরে চুমুক দিয়ে সময় ব্যয় করছিলেন, তখনই সাউদা বেগম ডাক দিলেন, সাদিক, সাদিক এই দিকে আয়। সাদিক এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়ালেন। স্বর্ণলতা অবশ্য কোনো দিকে তাকালেন না। নিজের মতো রান্নাঘর থেকে ডালের বাটি আনতে গেলেন। সাদিক ঘরে প্রবেশ করা মাত্র সাউদা বেগম হাতের তসবিটা গুটিয়ে রেখে বললেন, সানা, সাবা দুজনেরই কল দে। কেউ একজন আয়শা আমারে নিয়া যাক। সাদিক মায়ের পাশে বিছানায় মুখোমুখি বসলেন। কপালের ঘাম পাঞ্জাবির হাত দিয়ে মুছে বললেন, কেন আম্মা? হঠাৎ মেয়ের বাড়ি যাবেন কেন? হঠাৎ না, আমার তো আগেই চইলা যাওয়া উচিত আছিল। তোর বউ আমারে খাল ধইরা বাইর কইরা দেওনের আগেই আমি নিজেই মান ইজ্জতের সাথে চইলা যাই। তিনটা পোলা মানুষ করছি, এই লাগা যেন শেষ বয়সে মেয়ের জামাইয়ের বাড়ি গিয়া ঠাঁই নিতে হয়। আমার পোলারা তো এক একজন মহাব্যস্ত, কারোর সময় নাই। মায়ের মুখের দিকেও কেউ চায় না। সাদিক মায়ের চামড়ায় ভাঁজ পড়া হাতটা পরম আদরে নিজের হাতে তুলে নিয়ে বললেন, কে আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে? এটা আপনার বাড়ি। আমরা বরং আপনার বাড়িতে আশ্রিত। আমার কোনো কিছু না। তবু বাপের সম্পত্তি তোগরে দিয়া গেছে। তোরা রাজের হালে খাবি। আমার এসে গাঙ্গে ভাষায় দিয়া গেছে। কিছু দিয়া যায় নাই। মাথার উপরে ছাদ নাই, খাওয়ানোর টাকা নাই। পোলার বউ আইজ খাওয়ানোর খোটা দেয়, কাইল ঘর থাইকা বাইর কইরা দেয়। নিজের নামে এমন মিথ্যে অপবাদ শুনে স্বর্ণলতা আর স্থির থাকতে পারলেন না। ঘরের দরজায় এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, আমি কখন আপনাকে বের করে দিলাম? দেও নাই তো এখন দেও। খাড়ায় রইছ কেন? গলা ধাক্কা দিয়া বাইর কইরা দেও। আহ শোনো, তুমি আবার এখানে আসতে গেলে কেন? নিজের কাজে যাও। স্বামীর এমন একতরফা বিচারকার্যে বড্ড অভিমান হলো স্বর্ণলতার। নীরব চোখে এক আকাশ অভিমান নিয়ে স্বামীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে স্বর্ণলতা ফিরে গেলেন। সাদিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবার কি নিয়ে ঝামেলা বাঁধল? আম্মা, আমি ঝামেলা বাঁধাইছি? আমি কখন বললাম আপনি বাঁধিয়েছেন? কি হয়েছে সেটা বলেন। বাইরে থেকে এসে এখনো হাত মুখে পানিও দেই নাই। বড্ড ক্লান্ত লাগতেছে। ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে সাউদা বেগম ইস্তফা দিলেন। না হলে আজকে স্বর্ণলতাকে দেখে নিতেন। ফকিন্নির ঘরের ছাওয়াল তারে টাকার দেমাক দেখায়। তোর বউরে কইলাম মোবাইলটা দিতে। তোরে একটা কল দিমু। সে জমিদারের মায়া মুখের উপর না কইরা দিল। আমি কি নিজের জন্য কিছু চাইতে তোরে কল দিতে চাইছি? মায়াটা সারাদিন মুখ আন্ধার কইরা ঘুরতাছে। সে মা হইয়া মায়ার দিক চা দেখে না। মায়াটা সারাদিন মেহেদি মেহেদি করতেছিল। তোরে মেহেদি আনতেই তো কল দিতে চাইছি নাকি? তার জন্য কতটি কথা শুনায় দিল আমারে। ঘটনার সূত্রপাত শোনার পর আর কিছু জানার দরকার হলো না সাদিকের। নিজের মাকে সামলাতে নিচু গলায় তিনি কি বললেন তা আর জানা গেল না। এদিকে সাজের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাদির কথা শোনা মাত্র বনি দৃষ্টি মেলে তাকিয়ে আছে মা। চোখ দিয়ে ভস্ম করে দিবে আজকে। সাজ ভয়ে একবার মুখ তুলে মায়ের কঠিন মুখশ্রী দেখে আবার চট করে মাথা নিচু করে ফেলল। স্বর্ণলতা চাপা কিন্তু গম্ভীর স্বরে জানতে চাইলেন, তুই কল দিতে কইছিলি? সাজ শুকনো রোগ গিলে বলল, মেহেদি শেষ হয়ে গেছিল। শেষ হয়ে গেছে তো কি হয়েছে? মেহেদি দেওয়াই লাগবে। খুব রং লাগছে না তোর? কিসের জন্য মেহেদি দিবি তুই? বিয়ে লাগছে। এই জানোয়ারের বাচ্চা, আমার দিকে তাকা। সাজ তাকালো না। মাথাটা আরো নিচু করে ফেলল। অভাব অনটনে ভরা এই আফসোসের সংসারে অতিষ্ঠ স্বর্ণলতা মেয়ের বিলাসিতাকে ঠাঁই দেওয়ার স্থান খুঁজে পায় না। এই সংসারে আহ্লাদ মানায়। আজ চুরি, কাল টিপ, দুল, ফুল আরো কত কি। রোজ রোজ এত বায়না কেন? সাজ কি জানে না মেয়ে মানুষের এত চাহিদা থাকতে নাই?
এক হাতে সাজের চুলের খোপাটা ধরে মুখ উঁচু করতে বাধ্য করলেন স্বর্ণলতা। অন্য হাতটা সজোরে নেমে এলো সাজের গাল লক্ষ্য করে। শপাত করে হাতটা আছড়ে পড়া মাত্র সাজের তুলতুলে নরম গালটা লালচে হয়ে গেল। সাজ উচ্চ শব্দ করল না, শুধু কেঁপে উঠল খানিকটা। স্বর্ণলতা থেমে রইলেন না, সজোরে আরেকটা চড় বসালেন বেহা মেয়ের গালে। চরের শব্দে সাবিন সাবিন দুজনেই সোফায় গুটিসুটি হয়ে বসে আছে। সাদিক যতক্ষণে মায়ের ঘর থেকে ছুটে এলেন ততক্ষণে সাজের গালে আরও দুটো চড় পড়েছে। এক ঝটকায় স্বর্ণলতাকে দূরে সরিয়ে দিয়ে মেয়েকে নিজের বুকে টেনে নিলেন সাদিক। পাগল হয়ে গেছো তুমি, ওকে মারছো কেন? রাগে হিতাহিত জ্ঞানশূন্য স্বর্ণলতা দেয়ালের সাথে লেপ্টে ঘেঁষে দাঁড়িয়ে ফুসফুস করছেন। পলকহীন চোখে সাদিকের বুকে লেপ্টে ফুপিয়ে কাঁদতে থাকা সাজের দিকে তাকিয়ে স্বর্ণলতা উত্তপ্ত কণ্ঠে বললেন, রোজ রোজ এত কিসের বায়না ওর? এখনও ছোট খুকিটি আছে। ওর বয়সী মেয়েরা বিয়েশাদি করে বাচ্চা সামলাচ্ছে আর এখনো মেহেদি দিয়ে বেড়াচ্ছে। আর কত বোঝানো লাগবে ওকে? ছোট রান্নাঘরটিতে কোনোরকমে চাপাচাপি করে প্রবেশ করলেন সাউদা বেগম। সাজের রক্তিম গাল দেখে হায় হায় করে উঠলেন। আমারে তো মারতে পারবে না, এই জন্য আমার রাগটা মায়ের উপর ঝাড়ল। আহারে, গালটা পুরা জখম হইয়া গেছে। কতবার কই, তুমি মা, তুমি মায়ের গালে মারবা না, এতে বাচ্চার হায়াত কমে যায়। কিন্তু এই বেডি আমার কোন কথা কানে তোলে না। আয় বউ, আয়, গালে বরফ লাগায় দেই। সাউদা বেগম সাজকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসানো মাত্র সাবিল দৌড়ে গেল বরফ আনতে। সাবিন বোনের গা ঘেঁষে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। সাদিক এক পলক ওদের দিকে চেয়ে সদর দরজার দিকে চললেন। পেছনে থেকে স্বর্ণলতা প্রশ্ন করল, তুমি আবার কোথায় যাচ্ছ? আসতেছি, অল্প কথায় জবাব দিয়ে সাদিক বেরিয়ে গেলেন বাড়ি থেকে। সাউদা বেগম সাজের গালে বরফ ঘষতে ঘষতে বিলাপ করতে ভুললেন না। সারাদিন খাটাখাটনি কইরা বাড়ি আইসাও শান্তি পায় না পোলাদা। এই রাইতের বেলায় আবার কই গেল কে জানে। সাবিল, একটা কল দিয়া খোঁজ নে। ঘরের বউ ভালো না হইলে বেডা মাইসের জীবনে শান্তি আছে? কোনোখানে শান্তি নাই। স্বর্ণলতা কিছু বললেন না, মেয়ের কাছে এগিয়েও গেলেন না। চুপচাপ প্লাস্টিকের ডাইনিং টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। সাদিক ফিরলেন প্রায় আধা ঘন্টা পরে। হাতের মেহেদি দুটো সাজের কোলের উপর রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ ঘরে চলে গেলেন। কিছুই হয়নি এমনভাবে ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে সবাইকে ডাক দিলেন, খেতে এসো, রাত অনেক হয়েছে। সবাই চুপচাপ এসে খাবার টেবিলে বসল। শ্বাস আটকে নীরবে দুমুঠো খেয়ে ছুটল নিজের ঘরে, যেন সবার থেকে পালিয়ে একলা নিভৃতে মুখ লুকাতে চায়। এটো বাসন ধুয়ে রান্নাঘর মুছে স্বর্ণলতা ঘরে এলেন। পানির বোতলটা টেবিলের উপর রেখে বাতি নিভিয়ে শুয়ে পড়লেন বিছানায়। অপর পাশে শুয়েছিলেন সাদিক। অন্ধকারে একদৃষ্টিতে তাকিয়ে কিসের হিসাব মিলাচ্ছেন কে জানে। স্বর্ণলতাকে অপর পাশে মুখ ফিরিয়ে শুতে দেখে আলতো কণ্ঠে শুধালেন, মেয়েকে একটা মেহেদি কিনে দেওয়ার সামর্থ্য কি আমার নেই? স্বর্ণ চেপে রাখা কান্নাটা আরেকটু কষ্ট করে গলার ভেতর আটকে রেখে স্বর্ণলতা তার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বড় ভাবির থেকে টাকা ধার নিয়ে বাজার করেছি আজকে। মাসের এখনো 1 সপ্তাহ বাকি। আরও কিছু হয়তো বলার ছিল স্বর্ণলতার, কিন্তু বলা হলো না। তার আগেই 1 ফোঁটা জল চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ল। পাছে সাদিক টের পেয়ে যায়, সেই ভয়ে চুপ করে গেলেন স্বর্ণলতা। নীরবে গড়িয়ে যেতে দিলেন জলের ধারা। সাদিক ঘাড় ফিরিয়ে দেখলেন ওপাশের গভীর নীরবতা। নিজেই পাশ ফিরে এগিয়ে গেলেন স্বর্ণলতার দিকে। এক হাতে স্বর্ণলতাকে জড়িয়ে ধরে স্বর্ণলতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, মাত্র 7টা দিনই তো, ম্যানেজ হয়ে যাবে। 1 তারিখে টিউশনের টাকা হাতে পেয়ে গেলে আর চিন্তা নেই। মাসের শুরুতে টিউশনের টাকার সাথে আসবে সাবিলের স্কুলের বেতন, কোচিং ফি, সাউদা বেগমের ঔষধ, বাজার সদাই। আর টাকা থাকে কোথায়? মেয়েটার বিয়েও দিতে হবে। বয়স তো কম হলো না। আশেপাশে সাজের বয়সী সব মেয়ের বিয়ে হয়ে গেছে। পুরান ঢাকায় মেয়ে এসএসসি পাশ করেছে মানে বিয়ের বয়স তলানিতে এসে ঠেকেছে। কয়েকদিন পর পাড়ায় সাজকে নিয়ে গুজব শুরু হতে সময় লাগবে না। স্বর্ণলতার খুব বলতে ইচ্ছে করল, আমার আর এসব ভালো লাগে না সাদিক, বড্ড ক্লান্ত লাগে। কিন্তু কিছু বলা হলো না। নীরবতা ডেকে নিল রাতের আধার।
3টে কোচিং ব্যাচ আর নীলক্ষেতে একটা বইয়ের লাইব্রেরি থেকে যায় আসে তা দিয়ে সাদিকের পরিবার চলে। প্রতিযোগিতার এই যুগে টিকে থাকা কঠিন। কোনোরকম গড়িয়ে গড়িয়ে চলছে সাদিকের লাইব্রেরিটি। আপাতত কোচিংয়ের ব্যাচ 3টি ভরসা। পুরনো দিনের সকল চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে নতুন উদ্যমে হাসি মুখে ক্লাসে প্রবেশ করেন সাদিক। যতক্ষণ বাচ্চাগুলোকে পড়ায় ততক্ষণ কোনো দুশ্চিন্তা তাকে উঠতে পারে না। এটাই বুঝি পছন্দনীয় প্রফেশনের পজিটিভ সাইড, কিন্তু সাদিকের দুর্ভাগ্য যে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে পছন্দের পেশাটি তাকে একসময় ছেড়ে দিতে হয়েছিল। সকালবেলা বাবা যতক্ষণ বাচ্চাদের পড়ায় সাজের হাতে ততক্ষণ সময় থাকে ফেসবুক চালানোর। কিন্তু আজকে সাজের হাতে বেশি সময় নেই। ঘুম থেকে উঠে দেখে 9টা বাজে। সাজ ভীষণ অবাক হলো। এত বেলা হলো তবুও মা তাকে ডাকতে আসেনি। এতক্ষণে সাজের পিঠে কয়েক ঘা পড়ার কথা ছিল। অথচ আজ পরিবেশ বেশ শান্ত। দ্রুত ফ্রেশ হতে সাজ রান্নাঘরে উকি দিতেই স্বর্ণলতার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। সারাদিন ঘুমায়, মন ভরলে খাবারগুলা টেবিলে নিয়ে গিয়ে রাখো। সাজ ঝড়ের বেগে ছুটে গিয়ে টেবিল গুছিয়ে দাদির ঘরে চায়ের কাপ পৌঁছে দিয়ে আবার ছুটল বাবাকে নাস্তার জন্য ডাকতে। সাজ বেরিয়ে যেতেই সাউদা বেগম চায়ের কাপ হাতে নিয়ে ধীরে ধীরে এসে বসলেন ডাইনিং টেবিলে। শুরু করে চায়ের কাপ থেকে চা পান করে স্বর্ণলতাকে শুনিয়ে শুনিয়ে করলেন। দিনের বেলা মায়ারে ধরে মারে, রাতের বেলায় লুকায় লুকায় আদর করে। মায়া ঘুমে কাঁদতো, হেই মাথার উপরে বৈশা কান্দে। তোমার এই কান্দন কি মায়া দেখল না শুনল? হে তো দেখল তোমার মায়ের। মায়া হইছে পরের বাড়ির আমানত। যতদিন তোমার কাছে আছে তারে আদর যত্নে রাখো। দুদিন পর মায়ার বিয়া দিবা। এমনে মাইর ধর করলে মনে দুঃখ লইয়া মায়া যাইব শ্বশুর বাড়ি। আর ফিরা আইব না। মায়ের প্রতি মায়া মহব্বত না থাকলে মায়ের কাছে কেন আইব? তখন কাইন্দার কুল পাইবা না। কইয়া রাখলাম। স্বর্ণলতা শুনেও শুনলেন না। চুপচাপ নিজের কাজ করতে করতে ভাবলেন ভোরবেলার কথা। ঘুম থেকে উঠে তিনি ছুটে গিয়েছিলেন সাজের ঘরে। বাম গালটা তখনও খানিকটা ফোলা ছিল। লালচে ভাবটুকুও কিছুটা রয়ে গেছে। স্বর্ণলতার মাতৃ হৃদয় মোচড় দিয়ে উঠেছিল। সাজের ঘুম খুবই গভীর। ঘুমিয়ে পড়লে আর হুঁশ জ্ঞান থাকে না। সেই সুযোগে মেয়ের গালে মমতার চুমু এঁকে দিয়েছিলেন স্বর্ণলতা। সাউদা বেগম কোন ফাঁকে দেখে ফেলেছেন কে জানে। সবার আগে নাস্তা শেষ করে বাবার মোবাইল হাতে ঘরে ছুটে গেল সাজ। গতকাল একটা ছবি আপলোড করেছিল ফেসবুকে। সেই পোস্টে কতগুলো রিয়েক্ট এসেছে কে জানে। ফেসবুক সম্পর্কে সাজ তেমন কিছু জানে না। জুবিয়া ওকে গাইডলাইন দিচ্ছে। জুবিয়ার আদেশ, প্রোফাইল পাবলিক করা থাকলেও পোস্টের প্রাইভেসি ফ্রেন্ডস রাখতে হবে। যাকে তাকে ফ্রেন্ড লিস্টে যুক্ত করা যাবে না। অনেক যাচাই বাছাই করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। নিউজফিডের সব পোস্টে রিয়েক্ট কমেন্ট করা যাবে না। এসব ক্ষেত্রেও চুজি হতে হবে। এদিকে সাজের অ্যাকাউন্টে প্রায় 3000 ফ্রেন্ড রিকোয়েস্ট এসে জমা হয়ে আছে। বেচারাদের জন্য সাজের কষ্ট হয়। গতকালকের পোস্টের রিয়েক্ট চেক করতে গিয়ে সাজের চক্ষুচড়করাজ। তার এত সুন্দর ছবি থেকে যেন হাহা রিয়েক্ট দিয়েছে। এ যাবৎকালে কেউ কখনো সাজের ছবি লাভ রিয়েক্ট ব্যতীত অন্য কিছু দেয়নি। আজকে হঠাৎ অন্য রিয়েক্ট, তাও আবার হাহা। সাজ উত্তপ্ত মস্তিষ্কে রিয়েক্টদাতাকে খুঁজতে গিয়ে আরেক ঝটকা খেল। রিয়েক্টদাতা আর কেউ নয়, স্বয়ং সানান ভাই। অন্য কেউ হলে সাজ এক্ষুনি তাকে ব্লক করে দিত। জুবিয়া বলেছে, কেউ বিরক্ত করলে বেশি মানসিক চাপ না নিয়ে সোজা ব্লক করে দিতে। কিন্তু সানান ভাইকে ব্লক করা তো দূরের কথা, আনফ্রেন্ড করাও সাজের পক্ষে সম্ভব নয়। বিরস মুখে সাজ পরবর্তী ধাপে গেল। একাধার নোটিফিকেশন এসে জমা হয়েছে। 99+। কিসের এত বার্তা এসেছে কে জানে। দুরু দুরু বুকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে সাজ আরেক ঝটকা খেল। খুব সতর্কতার সাথে সাজের প্রতিটি ছবিতে খুব সময় নিয়ে যত্ন সহকারে হাহা রিয়েক্ট দিয়েছে সানান ভাই। একটি ছবিও বাদ যায়নি। নিজ টাইমলাইনের এই নাজেহাল অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল সাজ। প্রতিটি পোস্টে জ্বলজ্বল করছে বিদ্ঘুটে হাস্যকর ইমোজি। সানান ভাইয়ের দেখাদেখি এখন অন্যরাও যদি হাহা দেওয়া শুরু করে। মনুষ্য জাতির স্বভাবই হচ্ছে অন্যকে অনুকরণ করা, প্রভাবিত হওয়া। সাজ এখন কি করবে ভেবে পেল না। বাধ্য হয়ে শরণাপন্ন হলো জুবিয়ার। মেসেজ পাঠালো, সানান ভাই আমার পোস্টে হাহা রিয়েক্ট দিয়েছে, ব্লক দে। সম্ভব না।
রাস্তাঘাটে আটকায় পিটাবে, ঘরের বাইরে বের হবি না, বাড়ি চলে আসবে। আমার 14 গোষ্ঠীর সামনে আমাকে পিটাইলেও কেউ টুর শব্দ করবে না। বংশের বড় ছেলে হওয়ার সুবিধা, 7 খুন মাফ। তাহলে যেটা হাহা দিয়েছে, সেই ছবি ডিলিট করে দে। সবগুলোতেই দিয়েছে, সব পোস্টে, শুধু আমার ছবির পোস্টগুলো। সে প্রায় 100-এর কাছাকাছি তোর ছবি আছে ফেসবুকে। জি হ্যাঁ, সবগুলোতেই দিয়েছে, বাদ যায়নি কোনো শিশু। কি বলিস? এত ধৈর্য সানান ভাইয়ের। বিপ্লবী করার জন্য উনার ধৈর্যের কমতি নাই। সারা রাত ধরে এগুলাই করছে। রাত 2টা 3টার দিকে নোটিফিকেশন আসছে। মানুষের কাজ না থাকলে মানুষ এসব করে। অথচ এই সানান ভাইয়ের প্রশংসার জন্য কোথাও কান পাতা যায় না। সানান এই, সানান সেই, এটা করছে, সেটা করছে। তোমরা কি করছো জীবনে? সানানের মতো হও, সানানের মতো পড়ো, রেজাল্ট করো। উফ, জীবনটা তেজপাতা বানায় দিচ্ছে এই সানান ভাই। অথচ ভেতরে ভেতরে এমন শয়তানি। তোর বাড়ির লোকজনকে ধরে ধরে এখন এসব দেখানো উচিত। লাভ নাই, তারা সানান ভাইয়ের অন্ধভক্ত। উনারই সাপোর্ট নিয়ে বলবে, ফেসবুকে ছবি দিয়েছ কেন? এখনই ডিলিট করো। সে তোর এখন ডিলিট করতেই হবে। সব ডিলিট করে দিলে থাকবে কি? আর কোনো অপশন নাই। অনেক অপশন আছে। আনফ্রেন্ড করে দে, ব্লক দে। না হলে যেমনে আছে অমনেই থাকতে দে। হা হা রিয়েক্ট দেখা যাচ্ছে যাক। না, না, ওভাবে রাখা যাবে না। আইডির দিকে তাকালে নিজেকে কেমন জোকার লাগতেছে। তাহলে ডিলিট দেওয়া ছাড়া উপায় নাই, প্রাইভেসি অনলি মি করেও রাখতে পারিস। এত ধৈর্য সাচের নেই। বুকে পাথর চেপে সবগুলো ছবি ডিলিট করে দিল। কাজ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেও পারল না। তার আগেই মায়ের বকুনি শুনতে হলো। মোবাইলে এতক্ষণ ধরে কি করতেছিল সে? জুবিয়ার বাহানা দিয়েও লাভ হলো না। স্বর্ণলতার বুকে সন্দেহের তীর ভালোভাবে গেঁথে গেল। এমজি রাত জাগা সানান ভাইয়ের কাছে পানির মতো সোজা একটা কাজ। বরং রাতে ঘুমানোটাই এখন কঠিন হয়ে উঠেছে। ডিজাইনের জন্য যৎসব ইউনিক আইডিয়া মাথায় আসে রাতের বেলা। এজন্য রাত জেগে ডিজাইনের কাজ করে, কিন্তু গতকাল রাত জাগলেও ডিজাইনের কাজ করেনি। সারা রাত ধরে সাজের আইডি কেটেছে। আইডির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যা অ্যাক্টিভিটিস ছিল সবগুলো চেক করে তবেই ঘুমাতে গিয়েছিল। হা হা রিয়েক্ট দেওয়ার পর এত ভালো ঘুম আসবে জানলে সানান ভাই আরও কয়েকটা পোস্টে হা হা রিয়েক্ট দিত। দুপুর পর্যন্ত গভীর একটা ঘুম দিয়ে সানান ভাই যখন ঘুম থেকে উঠল তখন বাড়ির সকলে খেতে বসেছে। কাজের মেয়েটার থেকে কফির মুখটা নিয়ে সানান ভাই গিয়ে বসল টেবিলে। ছেলের এই অনিয়মের জীবন মোটেও পছন্দ করেন না সাবির শারাফাত। কিন্তু স্ত্রীর কারণে কিছু বলতেও পারেন না। বেলা 2টায় ছেলেকে হেলেদুলে বেডরুম থেকে বের হতে দেখে সাবির বিরক্ত চোখে এক পলক তাকিয়ে নিজের প্লেটে মনোযোগ দিলেন। বাবার বিরক্তি এক পলকে পড়ে ফেলল সানান ভাই। আর একটু বিরক্ত করার সুযোগ সে ছাড়ল না। কি ব্যাপার, আজকে তুমি স্কুলে যাওনি? সাবির বললেন, ছুটি নিয়েছি। কেন? বিশেষ কোনো কারণ নেই। ক্ষমতার অপব্যবহার। এভাবে কাজে ফাঁকি দেওয়া ঠিক না। একটা মানুষ বছরে 365 দিন কাজ করলে তার 2-1 দিন রেস্টের প্রয়োজন হয়। এজন্য 1-2 ছুটি সে নিতেই পারে। 9 to 5 এর জব করতে কি পরিমাণ পরিশ্রম হয়, সেটা তুমি কি করে বুঝবে? কখনো চাকরি করলে সেদিন বুঝতে পারবে। এক্সকিউজ মি, আমিও জব করি। জব করো না কি করো সেটা তুমি ভালো জানো। কোন জবে দুপুর 2টা পর্যন্ত ঘুমিয়ে কাটানো যায় সে সম্পর্কে আমার আইডিয়া নেই। তুমি আসলে জেলাস। আমি দুপুর পর্যন্ত ঘুমিয়েও জব কন্টিনিউ করছি, সেটা দেখে তোমার হিংসা হচ্ছে। এরকম ফাঁকিবাজির জব আমার দরকার নেই। আমি স্বচ্ছভাবে পরিশ্রম করে পারিশ্রমিক নেওয়া প্রেফার করি। আমি কি এইচআরের গলায় ছুরি ধরে পারিশ্রমিক নেই? ধরতেও পারো, তোমার ভরসা নেই। সানান ভাই ঠাস করে কফির মুখটা টেবিলে রেখে তর্কযু ইদ্রিয়ে পূর্ণ অংশগ্রহণের প্রস্তুতি নিল। বাদ সাধল আফসানা। তিনি এতক্ষণ সায়রাকে খাইয়ে দিচ্ছিলেন বলে বাবা ছেলের মাঝখানে কিছু বলেননি। জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে দেখে সায়রার মুখ মুছে দিয়ে বললেন, বিছানায় গিয়ে শুয়ে পড়ো, মা এখনই আসছি। সায়রা তার ছোট চেয়ার থেকে লাফ দিয়ে নামল। দুলিয়ে উঠল তার মাথা ভর্তি কালো কুচকুচে রেশমি চুলগুলো। সাজের পর এই বংশে এমন রেশমি কালো চুলের অধিকারী একমাত্র সায়রা।
সানান হাত বাড়িয়ে সায়রার ঘাড় পর্যন্ত ছড়িয়ে থাকা রেশমি চুলগুলো এলোমেলো করে দিল। সায়রা বিরক্তিতে নাক মুখ কুঁচকে তার ছোট ছোট হাত দুটি দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে সানানের দিকে রাগী চোখে তাকালো। গোল গোল চোখে শিশুসুলভ রাগ ভারী মিষ্টি দেখায়। ক্ষণপূর্বের রাগ ভুলে সানান ভাই হেসে ফেলল। সায়রা চলে যেতে একটি প্লেটে খাবার তুলে সানানের দিকে এগিয়ে দিল আফসানা। অন্য একটি প্লেটে নিজের জন্য খাবার তুলে বললেন, খেতে বসেও তোমাদের ঝগড়া করতে হবে? মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সাবির বললেন, আমরা জাস্ট কথা বলছিলাম, নর্মাল কনভারসেশন। তোমাদের নর্মাল কনভারসেশন এত টেন্স এনভায়রনমেন্ট তৈরি করলে সত্যিকার ঝগড়ার সময় এনভায়রনমেন্ট কেমন হবে ভেবেই আমার ভয় হচ্ছে। ভয়ের কথা বললেও আফসানার মুখে কোনো ভয় দেখা গেল না, বরং তিনি যে বাবা ছেলের এমন কর্মকাণ্ডে বেজায় বিরক্ত তা উনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সানান ভাই এত তাড়াতাড়ি ভারী খাবার খায় না, কিন্তু মা তুলে দিয়েছে বলে না করতে পারল না, প্লেট টেনে নিয়ে খেতে শুরু করল। আফসানা হঠাৎ বললেন, তোর সাথে আমার কথা আছে সানান। হ্যাঁ বলো। গতকালকে স্বর্ণলতা এসেছিল, ওর বোনের ছেলে নাকি বাসা ভাড়া খুঁজছে, আমাদের ফ্ল্যাট ফাঁকা আছে কিনা জানতে চাচ্ছিল। সানান ভাই খাওয়া থামিয়ে উৎসুক হয়ে জানতে চাইল, বোনের কোন ছেলেটা? নাম কি? তাসফিন। অসম্ভব, তুমি হ্যাঁ বলে দাওনি তো আবার? এখনো কিছু বলিনি। না করে দেও, বলো যে কোনো ইউনিট ফাঁকা নেই। কিন্তু 5 তলার বি ইউনিটটা 2 মাস ধরে ফাঁকা পড়ে আছে, ও উঠলে কি সমস্যা? আর কয়েকদিন অপেক্ষা করো, এমনিতেই ভাড়াটে পাওয়া যাবে। কেউ না উঠলে ওটা ওভাবে ফাঁকা পড়ে থাক, তবুও ওই ছেলেকে ভাড়া দিব না। কি সমস্যা? এরা মা ছেলে সংসারের যাবতীয় সিদ্ধান্ত নেয়। সাবির শারাফাতকে জিজ্ঞাসা পর্যন্ত করেন না। এমনটা নয় যে এতে সাবিরের রাগ হন বা অপমানিত বোধ করেন, বরং তিনি এসব সাংসারিক ঝামেলা থেকে দূরে থাকতে পারলেও বেশি খুশি হন। কিন্তু আজকের আলোচনায় অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না। বাঁকা হেসে বললেন, বুঝতে পারছো না আফসানা, তাসফিনকে তোমার ছেলের পছন্দ নয়, তাই ভাড়া দিতে চাইছে না। সানান ভাই চোয়াল শক্ত করে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক বলেছ, ওই ছেলেটাকে আমার একদম সহ্য হয় না। আফসানা বেজায় অবাক হয়ে শুধালেন, কেন? সাবির ফের বাগড়া দিলেন, হিংসা, বুঝলে। সমবয়সী হওয়া সত্ত্বেও তাসফিনকে দেখো লাইফে কতটা এগিয়ে আছে, মেডিকেলে পড়েছে। সানান ভাই দাঁতে দাঁত চেপে বললেন, ডেন্টালে, তাও আবার প্রাইভেট ইনস্টিটিউট থেকে। সে যাই হোক, পাশ করা মাত্র চাকরিতেও জয়েন করেছে। শুনেছি বিসিএসটাও এবার হয়ে যাবে। খুবই ডিসেন্ট, ডিসিপ্লিনড একটা ছেলে। ওর উন্নতি দেখে তোমার ছেলের জ্বলতেছে। আমার এত আজরাইরা সময় নাই যে কারো দিকে তাকাইতে যাব। উন্নতি দেখে জেলাস হওয়া তো দূরের কথা। আর চাকরি আমিও করি, ওর থেকে আমার আয় বেশি। তাসফিন একটা সম্মানজনক পেশায় আছে, ডিসিপ্লিন, হেলথি লাইফ লিড করে। তোমার মতো সারাদিন পড়ে পড়ে ঘুমায় না, লাঞ্চ আওয়ারে কফির কাপ নিয়ে বসে না। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছ কখনো? গুহা থেকে বেরিয়ে আসা কোনো আদিম যুগের মানুষের মতো দেখাচ্ছে তোমাকে। এলোমেলো চুল, এলোমেলো পোশাক, হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরতেছ, জোকারের মতো দেখাচ্ছে। কয়েকদিন পর চোখের নিচের ডার্ক সার্কেল দেখা দিলেও অবাক হব না। সানান ভাই মায়ের দিকে তাকিয়ে নালিশ করে বলল, তোমার জামাই কিন্তু বেশি বেশি বলতেছে আজকে। সাবির সেসব কথা শুনলেন না। প্রায় মাসখানেক পর আজ ছেলের মুখোমুখি হয়েছেন তিনি। রোজ সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যান, তখন সানান ভাই ঘুমে। রাতে তিনি বাড়ি ফিরেন, সানান ভাই যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। তিনি ঘুমাতে যাওয়ার পর সানান ভাই বাড়ি ফিরে, ফলাফল একজন আরেকজনের সম্মুখীন হয় না অনেকদিন। তাই আজকের সুযোগের সৎ ব্যবহার করতে ভুললেন না সাবির। কখন ঘুমাও, কখন উঠো, কখন অফিস যাও, কখন কাজ করো, তার কোনো ঠিক নেই। লাইফে কোনো প্রপার রুটিন আছে তোমার? এটাকে তুমি জীবন বলো? এভাবে জীবন কাটাবে? এটা কোনো সুস্থ মানুষের লাইফস্টাইল হতে পারে না। এককালে এলাকার সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট ছিলে তুমি, আমাদের বংশের গর্ব ছিলে। অথচ এখন দেখো নিজেকে কোথায় নামিয়ে এনেছো। ইউ আর নট এ বয় এনিমোর, ইউ আর এ গ্রোন আপ ম্যান। সো বিহেভ লাইক এ ম্যান, ফিক্স ইউর গোল অ্যান্ড ওয়ার্ক অন ইট। বয়স থেমে নেই,
26 ছাড়িয়ে 27-এ পা দিয়েছ। কয়েকদিন বিয়ে-শাদী করবে, বাচ্চার বাবা হবে, তখন কি করবে? সাবির নিজের বক্তব্য শেষ করে রেডিমেডের টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। সানান ভাই ঘাড় ফিরিয়ে বাবার অগ্নিমূর্তিকে বেসিনে হাত ধুয়ে ঘরের দিকে যেতে দেখল। সামনে ফিরে চোখ দুটো সরু করে তাকিয়ে মাকে বলল, এই ছেলেকে আমি কিছুতেই আমাদের ফ্ল্যাটে উঠতে দিব না, জীবনেও না। তুমি আজকেই না করে দেও, ডিসেন্ট অ্যান্ড ডিসিপ্লিনড। মাই ফুড। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য একজন ডিরেক্টরের সাথে মিটিং ফিক্সড করা হয়েছে সকাল 9টায়। যেদিন সকালে দরকারি কাজে অফিসে ছুটতে হয় সেদিন রাতে সানান ভাই ঘুমায় না। সারা রাত ধরে কাজ করে সকালে 1 কাপ করা কফি খেয়ে অফিসে চলে যায়। আজকেও যথারীতি নির্ঘুম রাত কাটিয়ে বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। পথে দেখা হলো সাবিলের সাথে। সানান ভাই বাইক থামিয়ে জিজ্ঞাসা করল, এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে? সানান ভাইকে দেখে ওরা দুজন ভয় মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে সালাম দিল। বড় ভাই বলে সানানকে ভয় পায়, ব্যাপারটা এমন নয়। সানান ভাইয়ের চলনভঙ্গিটাই এমন, দেখলেই মনে হয় এক্ষুনি খেপে গিয়ে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিবে গালে। তাছাড়া সানান ভাইয়ের মুখটাও বড্ড লাগামছাড়া, কাউকে কথা শোনাতে ছাড়ে না, এজন্য আত্মীয় স্বজন সবাই তাকে সমঝে চলে। সানান ভাই সালামের জবাব দিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্নের উত্তরের তাগদা দিল, যেন সে জানেই না রোজেই সময় সাবিল কোথায় যায়। কোচিং যাচ্ছি, জবাব দিল সাবিলের থেকে মাত্র 2 মিনিট আগে পৃথিবীতে এসে বড় ভাইয়ের দায়িত্বটা নিজেই নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে। কেউ তার উপরে দায়িত্ব অর্পিত করেনি কখনো। এখানে দাঁড়িয়ে থাকলে কোচিংয়ে পৌঁছে যাবি। সাবিলটা একটু বোকা কিন্তু বড্ড মিশুকে। দাঁত কেলিয়ে এক গাল হেসে বলল, আমরা এখানে রিকশার অপেক্ষা করছি, আজকে কেন যেন একটা খালি রিকশাও দেখা যাচ্ছে না। এদিকে কোচিং অনেক দেরি পৌঁছালে স্যার ভীষণ বকবেন। বাইকে উঠে পড়, যাওয়ার পথে নামিয়ে দিব। বাইকে বসতে সাবিলের দারুণ লাগে। ফুরফুরে বাতাস এসে ধাক্কা দেয় চোখে, মুখে, নাকে। দুপাশের বিল্ডিংগুলোর সাইসাই করে পেছনে ফেলে বাতাসের বেগে ছুটে যাওয়া যায়। কিন্তু সাবিল বাইকে উঠেছে মোটে 2বার। একবার স্কুল থেকে ফেরার পথে, আর একবার বিকালে ক্রিকেট খেলে আসার সময়। 2বারই রাস্তায় হঠাৎ দেখা হওয়ায় সানান ভাই তাকে লিফট দিয়েছে। বাবার একটা বাইক থাকলে বেশ হতো। রোজ রোজ বাইকে চেপে কোচিং যেত, স্কুল থেকে বাড়ি ফিরত ওরা। আজ অনেকদিন পর আবার বাইকে ওঠার সুযোগ পেয়ে অতি উচ্ছ্বাসে পা বাড়ালো সাবিল। পেছনে থেকে ব্যাগ টেনে ধরল সাবিন। কড়া চোখে তাকিয়ে ইশারায় জানালো সতর্কবার্তা। সাবিল বাধ্য ছেলের মতো সেখানেই দাঁড়িয়ে পড়ল। সাবিন বলল, আর কিছুক্ষণ অপেক্ষা করি সানান ভাই, রিকশা পেয়ে যাব। অফার দিচ্ছি, সময় থাকতে লুটে নে। সবসময় এমন অফার পাওয়া যায় না। ওই তো একটা ফাঁকা রিকশা আসছে, তোদের বাইকে উঠতে বলেছি না আমি? আচ্ছা বেয়াদব হয়েছিস দেখছি, চটজলদি উঠো। ধমক খেয়ে মুখ গোমরা করে সাবিলের ব্যাগটা ছেড়ে দিল সাবিন। চোখের ইশারায় সম্মতি জানালে সাবিল হাসিমুখে বাইকে উঠে বসে সানানের কোমর জড়িয়ে ধরল দুহাতে। সাবিনও বিরস মুখে বাইকে উঠে বসার সাথে সানান ভাই বাইক স্টার্ট দিল। জানিসই যখন সকালে রিকশা পেতে ঝামেলা হয়, আর একটু আগে বের হোসনি কেন? তুলনামূলক ধীর গতিতে চলছে সানান ভাইয়ের বাইক। একটু উঁচু গলায় কথা বললে পেছনে শোনা যায়। সাবিন স্পষ্ট শুনতে পেয়ে চুপ রইল। সাবিল বলল, রোজ 7:30টায় বের হই, আজকে সাবিলের উঠতে দেরি হয়ে গেল। কেন? রাতভর না ঘুমিয়ে ঘাস কেটেছিস নাকি সাবিন? অথবা প্রেমঘটিত কোনো ব্যাপার? গার্লফ্রেন্ডের সাথে রাত জেগে প্রেমালাপ করিসনি তো আবার? সাবিনের মাথায় চলছিল অন্য ভাবনা। সানান ভাইয়ের বাইক দেখলে একসময় ওরা 2 ভাই উচ্ছ্বসিত হয়ে পড়ত। একদিন 2 ভাইকে সামনে বসিয়ে মা সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন, ওদের বাবার বাইক নেই, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হয়। ওরা গরিব, সানান ভাইয়েরা ধনী। সানান ভাইয়ের বাইক দেখে এমন করলে লোকে তাদের ছোটলোক ভাববে, লোভী ভাববে, তাই ওদের উচিত সানান ভাইয়ের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা। ওরা এবার হাইস্কুলে ভর্তি হয়েছে। সাবিন এখন একটু আধটু করে বুঝতে শিখেছে। সাবিল একটু বোকা তাই বুঝে না। পরিবারের সবাই ওদের একটু নিচু চোখে দেখে, কারণ ওদের আর্থিক অবস্থা অন্যদের তুলনায় খারাপ। বড় মা ওদের দেখলে চোখ মুখ শক্ত করে ফেলে,
উনার বিরক্তি সাবিন ধরতে পারলেও বিরক্তির কারণ বুঝতে পারত না, সেদিন মা বুঝিয়ে বলার পর বুঝেছে। ওদের ছোটলোক ভাবে তাই কাছে গেলে বড় মা বিরক্ত হয়। সাবিন বড় মায়ের বাড়িতে যায় না। সাবিলকেও যেতে দেয় না। আজকে ওরা সানান ভাইয়ের বাইকে উঠেছে শুনলে মা ভীষণ রাগ করবে, সেই নিয়েই দুশ্চিন্তা করছিল। এসবের মাঝে সানান ভাইয়ের মুখে এমন অপবাদ শুনে লজ্জায় সাবিনের চোখমুখ লাল হয়ে গেল। কোনোরকমে বলল, তাসফিন ভাইয়ের সাথে গল্প করতে গিয়ে রাতে দেরিতে ঘুমিয়েছিলাম। রিয়ার মিররে সাবিনের লালচে মুখটির দিকে শক্ত চোখে তাকালো সানান ভাই। ভারী স্বরে প্রশ্ন করল, ওর সাথে রাতভর গল্প করার কি আছে? সাবিন সানান ভাইয়ের কাঁধের দিকে আরেকটু ঝুঁকে আনন্দিত গলায় বলল, জানেন সানান ভাই, তাসফিন ভাইয়া এখন থেকে আমাদের সাথেই থাকবে। সানান ভাই হেলমেটের আড়ালে সরু চোখে তাকিয়ে বলল, তোদের সাথে মানে? সেই না বাড়ি ভাড়া খুঁজছে। পেল না তো? মা কত খুঁজল, আশেপাশে কোনো ফ্ল্যাট ফাঁকা নাই। তাই দাদি বলেছে 2-3টা মাস আমাদের থাকতে। তোদের বাড়িতে কোথায় থাকবে? ছাদে। সব রুমই না ব্লকড। আপুর রুমে থাকবে। সাবিলের কথা শেষ হওয়া মাত্র সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল। আচানক বাইকের ব্রেক কষেছে সানান ভাই। সাবিলকে শক্ত করে চেপে ধরে সাবিন উদ্বিগ্ন গলায় জানতে চাইল, কি হলো? সানান ভাই ঘাড় ফিরিয়ে প্রশ্ন করল, কার রুমে থাকবে? হঠাৎ এভাবে ব্রেক করায় প্রচণ্ড ভয় পেয়েছে ওরা। সানান ভাইয়ের প্রশ্ন বুঝতে না পেরে দুজনে বোকার মতো সমস্বরে পাল্টা প্রশ্ন করল, হে? তাসফিন, সাজ আপুর রুমে। সাবিলের সহজ উত্তর শুনে সানান ভাই দাঁত কিরো মিলিয়ে ধমকে উঠল, তোর আপুর সাথে থাকবে তাসফিন? আরে হো, আপু তো দাদির রুমে শিফট হয়ে যাবে। দাদি আপুকে বলেছে এই কয়েক মাস দাদির সাথে থাকতে, তাহলে আপুর রুমটা ফাঁকা হয়ে যাবে। ওখানে তাসফিন ভাইয়া থাকবে। মা বলেছে, আমাদের রুমে থাকলে ভাইয়ার রেস্ট হবে না। না হলে ভাইয়াকে আমাদের সাথেই রেখে দিতাম। কত মজার গল্প শোনা ভাইয়া। সানান ভাই রাস্তার দিকে কয়েক সেকেন্ড নিশ্চুপ তাকিয়ে থেকে আবার বাইক স্টার্ট দিল। ওদের দুজনকে কোচিংয়ের সামনে নামিয়ে দিয়ে চলে গেল ধানমন্ডি। অফিসে তখনও কেউ আসেনি। সানান ভাইকে দেখে দারোয়ান বিনা বাক্যে গেট খুলে দিল। এত সকালে তাকে কেবিনের দিকে যেতে দেখে ক্লিনাররা নিজেদের কাজ ফেলে সুবিস্ময়ে তাকালো। সানান ভাই ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে কফির অর্ডার দিয়ে চুপচাপ গালে হাত দিয়ে চেয়ারে বসে রইল। ডিগ্রি সায়রাকে স্কুল থেকে নিয়ে এসে নাস্তা খেতে দিয়ে দুপুরের রান্না বসিয়েছেন আফসানা। ডাইনিং টেবিলের উপর মোবাইলটা তারস্বরে চেঁচাচ্ছে। কড়াইয়ে পেঁয়াজ ভাজার শেষ ভাগ চলছে। এগুলো রেখে আফসানা ছুটতে পারছেন না। বাম হাতের 2 আঙ্গুল দিয়ে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে ভ্রু কুঁচকে মোবাইলটির দিকে তাকালো সায়রা। টানা কিছুক্ষণ শব্দ করে যাত্রায় শান্ত হলো যন্ত্রটি। সায়রা স্বস্তি পেয়ে আবার কাঁটা চামচ যেই না হাতে তুলেছে অমনি আবারও শব্দ করে উঠল ওটা। সায়রা বিরক্ত হয়ে ডাইনিং টেবিলের চেয়ার থেকে নেমে মোবাইলটি হাতে তুলে নিয়ে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে ছুটল। আফসানার দিকে মোবাইলটি এগিয়ে দিয়ে মিষ্টি নরম গলায় বলল, দাদা ভাই। আফসানা সামান্য ঝুঁকে বিরক্তিতে কুঁচকে থাকা সায়রার কপালে চুমু দিয়ে হালকা হেসে বললেন, থ্যাংক ইউ মা। সায়রা তার এলোমেলো চুলগুলো সামলে বিরক্তি সূচক উফ শব্দ করে নিজের খাবারের দিকে চলল। কল রিসিভ করে মোবাইলটি কানে চেপে ধরতে শোনা গেল সানান ভাইয়ের অস্থির বলার স্বর, আম্মা, বল। তুমি মেজো মাকে গিয়ে বলো, আমাদের 5তলার বি ইউনিটটা ফাঁকা হয়েছে। হ্যাঁ, তাসফিনকে আজকেই শিফট করতে বলো। তুই না বললি ভাড়া দিবি না। আমি না করে এলাম যে। এখন কিভাবে বলবো ফাঁকা আছে? বলবা আজকে ফাঁকা হয়েছে। কি আজব কথা। না হয় বলো কালকে ভাড়াটে চলে গেছে। তুই বলেছিলি তাসফিনকে বাড়ি ভাড়া দিবি না। এখন দিচ্ছি। কেন? এমনি। স্বর্ণলতা বা সাদিক তোকে কিছু বলেছে? তোকে রিকোয়েস্ট করতো আসলে আমাকে দেখিয়ে দিবি, বলবি বাড়ি ভাড়ার ব্যাপারটা আমি সামলাই। বাকিটা আমি দেখে নিচ্ছি। কেউ কিছু বলেনি, রিকোয়েস্টও করেনি। তাহলে মতো বদলানি কেন? এমনিতে বদলাতে পারি না। এই প্রথম ছেলেটা ঢাকায় এসেছে। প্রথমবার পরিবার রেখে একা থাকবে। আত্মীয় স্বজন কেউ পাশে থাকলে সাহস আসে মনে। আমাদের উচিত ওকে সাহায্য করা। তুমি গিয়ে বলে এসো। যাও। কখন যে কি করিস বুঝি না বাপু। বিকালে গিয়ে বলবো এখন। না, না, এখনই যাও।
রান্না করতেছি আমি। খবরটা জানিয়ে এসে করিও। চুলায় রান্না বসানো। গ্যাস বন্ধ করে দিয়ে যাও। পাগল হয়েছিস? এত তাড়ার কি আছে? বিকালে বলে আসবো। আম্মা, ও আম্মা, তুমি আমাকে এভাবে হেলাফেলা করতেছ। তোকে কখন হেলাফেলা করলাম? এক্ষুনি করলা। এখনো করতেছ। আমার জীবন মরণের প্রশ্ন আর তুমি পাত্তা দিতেছ না। কিসব বাজে কথা? বাড়ি ভাড়াটা তোর জীবন মরণের প্রশ্ন। ওটা কথার কথা। তুমি মূল টপিক থেকে সরে যাচ্ছ। আলোচনা হচ্ছিল, তুমি আমার অনুরোধ রাখছ না, সেটা নিয়ে। এক্ষুনি যাও না। একটু গেলে কি হয়? আম্মা, ও আম্মা, উফ বাবা, আমার মাথা খাসনে আর। যাচ্ছি, যেন ট্রেন ছুটে যাচ্ছে উনার। আফসানা যেন আরো কি কি গোজগোজ করতেছিলেন। সানান ভাই সেগুলো শুনল না। কল কেটে দিয়ে মোবাইলটা ঠাস করে টেবিলে রেখে চোয়াল শক্ত করে বলল, ছেলের শখ কত? ছাদ থেকে ফেলে দেব না আমি ওকে? তখনই ঝড়ের বেগে কেবিনে প্রবেশ করল জাদিদ। সানানের অপরদিকে ডেস্কের উপর দু হাত ছড়িয়ে রেখে প্রশ্ন ছুড়ল, তোর কয়টায় আসার কথা ছিল? 1000 বার রিকোয়েস্ট করেছিলাম সানান। একটা দিন 9টায় আসতে পারলি না। সানান ভাই মোবাইলের দিকে তাকিয়ে থেকেই জবাব দিল, 8:30টায় অফিসে ইন করছি। চেক করে দেখ গিয়ে। তোকে এখানে আসতে বলেছিল কে? আজকে আমাদের ডিরেক্টরের অফিসে যাওয়ার কথা ছিল। আজকে কোনো মিটিং অ্যাটেন্ড করার মুড নাই আমার। বায়ঞ্চত, মোবাইলের কি দেখোস তুই? আমার দিক তাকাবাল। ফালার পুতো, মোবাইলটা দে, জরুরি কলের অপেক্ষা করতাছি। আমি তোর সাথে একটা জরুরি আলাপ করতাছি না। মেজাজ খারাপ আছে। চেতাইস না কইলাম। মোবাইলটা দে। এটারে আছাড় মারমো আমি। জাদিদের হাতের মুঠোয় বেজে উঠল সানানের মোবাইলটি। আফসানার কল দেখে সুবোধ বালকের ন্যায় সেটি সানান ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে চেয়ারে বসল জাদিদ। আফসানা বলল, বলে এসেছি। সন্ধ্যায় শিফট করবে বলল। আম্মা, তুমি একটা লক্ষ্মী মেয়ে। তোমাকে অনেকগুলা ভালোবাসা। সানান ভাইয়ের মুখ থেকে মধু ঝরে পড়তে দেখে জাদিদের চক্ষু কপালে উঠে যাওয়ার জোগাড়। মার্বেলের মতন গোল চোখ জোড়াকে উপেক্ষা করে সানান ভাই তার চেয়ারে সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলল, কি জানি বলতেছিলি? এখন বল দেখি। আমার চুলিতে এখনো অনেক গালি পড়ে আছে। নতুন বছর দাঁড়িয়ে আছে দুয়ারে। গ্রীষ্মের আগমন বার্তা নিয়ে মেঘমাল্লার এসে সাজিয়েছে নীলাচল। সাদা মেঘের ভেলা রূপ বদলে ধূসর রঙে সাজিয়েছে নিজেকে। চোখের পলকে কৃষ্ণ কালো সজ্জা নিতেও তার বাঁধবে না। জানালা দিয়ে তাকিয়ে ধুলো মাখা শহরের গুমরে উঠা রূপ দেখে দ্রুত হাত চালালো সাজ। মেকআপের ফিনিশটা এখনো বাকি। সেট স্প্রেটা কই রেখেছে সেটাও খুঁজে পাচ্ছে না। মায়ের থেকে লুকাতে গিয়ে কোনটাকে কোন কাপড়ের নিচে পাচার করে দেয় সে নিজেও জানে না। সাজের বিছানায় বসে মিটিমিটি হাসছেন মাধবীলতা। চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখছেন সাজের কাজকর্ম। ডাস্টি রোজ শেডের লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে মাধবীলতার দিকে ফিরে চাইল সাজ। বলল, এই কালারটা ভালো লাগছে, খালামণি। মাধবীলতা উত্তর না দিয়ে পলকহীন চোখে চেয়ে আছেন। সাজ তারা দিল, কি হলো? তোকে কি সুন্দর লাগছে সাজ। মেকআপ করে আমূল বদলে গেলি দেখছি। সাজ লাজুক হেসে মাথা নুয়ে পরক্ষণে মুখ গোমরা করে বলল, তার মানে অন্য সময় আমাকে সুন্দর দেখায় না? তুমি বলতে চাচ্ছ আমি সুন্দর না? ছদ্ম অভিমানে মাধবীলতা হাসেন। চায়ের কাপ নামিয়ে রেখে বিছানা ছেড়ে উঠে এসে সাজের গালে হাত রেখে বলেন, মাশা আল্লাহ, মেয়ে আমাদের ন্যাচারাল বিউটি। মেকআপ ছাড়াও যাদের আলোর মতো দ্যুতি ছড়ায়। কিন্তু একটু পরিপাটি হয়ে মেকআপ করাই রূপ আরো খুলেছে। ম্যাচিউর লাগছে বেশ। কি যে বলো না তুমি। যাও তো, আমার এখনো রেডি হওয়া বাকি। চুলটা বেনি করব নাকি খোপা? একটাও না, খোলা রাখো। খোলা চুলে ছাদে গেলে মা বকবে। বোকার আর কিছু বাকি নেই। যখন থেকে আমার শাড়িটা পরার বায়না ধরেছিস, তখন থেকেই স্বর্ণ বকা শুরু করেছে। বাইরে গিয়ে দেখ, এখনো বকবক করছে। ও যে কিভাবে এমন বিরক্তির স্বভাবের হলো কে জানে। আমাদের বংশের কেউ এত বকবক করে না। সংসারের জাতাকলে পিষতে পিষতে এমন হয়ে গেছে। তাছাড়া সাজগোছ করাটা মা একদমই পছন্দ করে না, নিজেও সাজে না, আমাকেও সাজতেন দেয় না, শখ করে একটু কাজল দিলেও বকে। এত বেরসিক নারী আমি দুটো দেখিনি। আমার বোনের গল্প আমাকেই শোনাচ্ছিস? স্বর্ণকে আমি তোর থেকে বেশি চিনি। ঝটপট রেডি হয়ে নে।
শুধুমাত্র দুটো ছবি তোলার জন্য কেউ এভাবে সাজতেন বসে আমি জানতাম না, ভেবেছিলাম কোথায় ঘুরতে যাবি তাই হয়তো আমার শাড়িটা পরতে চাচ্ছিস, তোদের জেনারেশনটা আস্ত পাগল। ক্লিক ক্লিক করে দুটো ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারলেই তোদের শান্তি। কি মজা পাস কে জানে। তুই আবার এসব করতে যাস না, তোর মাকে তো চিনিস, হাড়হাড়ি বুড়ো করে দিবে। না, না, আমার পার্সোনাল মোবাইল নেই, ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করব কি করে? ছবি তুলে নিজের কাছে রাখি, মাঝে মধ্যে দেখি, মন ভালো হয়ে যায়। তোমার শাড়িটার রংটা সুন্দর, আকাশী নীল, এটা পরে বৃষ্টিতে ভেজা ছবি দারুণ আসবে। আমার নীল রঙা শাড়ি নেই বলে তোমারটা পরলাম। তুই এখন বৃষ্টিতে ভিজবি? হ্যাঁ। কেন? শাড়ি ভেজানো যাবে না। শাড়ির কথা কে ভাবছে? বৃষ্টি ভিজে সাজ নষ্ট করবি, তবে 1 ঘন্টা ব্যয় করে সাজরি কেন? বৃষ্টি বিলাস করব বলেই সেজেছি, সাজ নষ্ট হবে জেনেও। কোন জিনিসটা আজীবন থেকে যায়? প্রত্যেককে একসময় নিঃশেষ হতে হয়, তাই বলে কি শেষ হওয়ার ভয়ে সেটাকে ব্যবহার না করে আমরা শিখে তুলে রাখি। বেশ কথা শিখেছিস, বড় হয়ে গেছিস, সাজ। এজন্যই তোর মা হন্যে হয়ে পাত্র খুঁজছে। উফ, মায়ের কথা আর বলো না। জেদ ধরেছে, কলেজে ভর্তি হতে চাইলে বিয়ে করতে হবে। বিয়ে না করলে আর পড়াশোনা করাবে না। বিয়ে করিয়ে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির লোকে যদি আমাকে আর না পড়ায়। কেন পড়াবে না? আমরা বিয়ের আগে ছেলেপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করে তবেই না মেয়ের বিয়ে দিব। তুই এসব নিয়ে ভাবিস না। বিয়ের ব্যাপারে মেয়েদের এত কথা বলতে নেই, এসব মুরব্বীদের ভাবতে দে। তুমিও মায়ের মতো কথা বলছো। বলবই, একই মায়ের মেয়ে আমরা। সেজেগুজে বসে রইলি যে, তোর বৃষ্টি কোথায়? বৃষ্টি আসার নাম নেই, উনি পেখম তুলে নাচতে শুরু করে দিয়েছে। আমি জানি বৃষ্টি আসবে। কিভাবে? এমনিতেই। মন বলছে আজকে বৃষ্টি আসবে। সাজের মন সত্যি বলেছিল। বৃষ্টি এসেছে। বড় বড় ফোঁটায় ভিজিয়ে দিয়েছিল শহরের উত্তপ্ত বাতাস। দাদার আমলে তৈরিকৃত পুরাতন দোতলা বাড়ির শ্যাওলা পড়া ছাদে দাঁড়িয়ে পেখম তুলে না নাচলে চঞ্চল পায়ে ছোটাছুটি নিশ্চয় করেছে। সেই চঞ্চল প্রজাপতির পেছনে ছুটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে তাসফিন। সাজের ফটোগ্রাফারের দায়িত্ব পড়েছে তার ঘাড়ে। মোবাইল হাতে এই উচ্ছ্বসিত রমণীর আগে পিছে ছুটতে গিয়ে তাসফিনের শরীর ক্লান্ত, কিন্তু মুখে তার ছিটে ফোটার ছাপও নেই। মন জুড়ে অদ্ভুত এক সতেজ ভাব, যেন বৃষ্টি তার প্রশস্ত বুকের সাথে সাথে ভিজিয়ে দিয়েছে ভেতরের হৃদয়টাও। ছাদে জমে থাকা শীতল স্বচ্ছ পানিতে লাফিয়ে খিলখিল করে হেসে উঠল সাজ। বুকের ভেতর আবারও দারুণ ধাক্কা খেল তাসফিন। সরাসরি দৃষ্টিতে বিঘ্ন প্রদানকারী মোবাইলটি নামিয়ে রেখে ঘোরযুক্ত চোখে অনিমেষ তাকিয়ে রইল। বৃষ্টির জল চোখে মুখে আছড়ে পড়তে ধ্যান ভাঙল তার। আজ লাভরে বৃষ্টির জল জমিয়ে তাসফিনের দিকে ছুঁড়েছে সাজ। তুমিও লাফাতে চাও? এসো আমার হাত ধরে লাফাও। লাফাতে অনেক মজা। ওসব তোর মতো বাদরের কাজ। আরে এসোই না, আমি শিখিয়ে দিব। এভাবে দাঁড়িয়ে দিবে একটা লাফ। সাবধানে বেলা, ছাদটা পিচ্ছিল, পড়ে গিয়ে ব্যথা পাবি। আমার অভ্যাস আছে। আর কোনোভাবে ছবি তোলা বাকি আছে। না থাকলে এবার নিচে চল। অনেকক্ষণ ধরে ভিজছিস, ঠান্ডা লেগে যাবে। সব পোজে ছবি তোলা শেষ। ছবি ভালো এসেছে। আমাকে সুন্দর লাগছিল ক্যামেরায়। বৃষ্টিতে ভিজে মেকআপ নিশ্চয়ই কেটে গেছে। যায়নি। সব ঠিক আছে। দেখি ছবিগুলো। নিচে চল। ভেজা কাপড়ে পাল্টে তারপর দেখিস। একটা দেখি। আচ্ছা বেশ। আয় এদিকে। এ বাবা, আয়নায় যতটা সুন্দর লাগছিল, এখানে ততটা লাগছে না। তুই বাস্তবে এর থেকে 1000 গুণ বেশি সুন্দর, বেলা। সামান্য ক্যামেরার কি সাধ্য তোর সৌন্দর্যের কপি করে? কিছু বললে? উহু, অনেক হয়েছে। এবার নিচে চল। জ্বর বাজিয়ে ছাড়বি আজকে। ডিগ্রি। বাসা বাড়ি লেনের ছোট গলিটুকু পেরিয়ে রাস্তা ধরে কয়েক কদম এগিয়ে গেলেই রাস্তাটা দুদিকে বাঁক নিয়েছে। সেই মোড়ে পল্লবের চায়ের দোকান। বংশপরম্পরায় প্রাপ্ত চায়ের দোকানটায় সে খুলে বসে শখ করে। এলাকার কত জ্ঞানী গুণী ব্যক্তি তার দোকানে এসে আড্ডার আসর পাতে। রাজনীতি, খেলাধুলা, সিনেমা থেকে শুরু করে পাশের বাড়ির মেয়ে বউটা নিয়েও আলোচনা হয় এই চায়ের দোকানে। পল্লব সেসব মনোযোগ দিয়ে শুনে, বেশ মজা লাগে শুনতে।
নানান ধরনের গল্প শুনতে শুনতে কখন সকাল থেকে রাত গড়িয়ে যায় টেরই পায় না 15 বছর বয়সী পল্লব। বেশ প্রফুল্লতার সাথে কেটে যায় ওর দিনগুলো। পল্লব সবচেয়ে খুশি হয় যখন সন্ধ্যা নামার সাথে তার চায়ের দোকানে পাড়ার ছেলেদের আড্ডা বসে, বিশেষ করে সানান ভাইয়ের দলটা যখন এসে সামনের কাঠের বেঞ্চটায় হাত পা ছড়িয়ে বসে তখন পল্লবের চোখ দুটো আনন্দে চকচক করে। ওদের জন্য বেশ যত্ন নিয়ে চা বানায় সে, আর একটু গাঢ় লিকার দেয় চায়। ঘন দুধটুকু আলাদা করে রাখা থাকে এই স্পেশাল কাস্টমারদের জন্য। আজকেও সন্ধ্যা নামার আগ মুহূর্তে সানান ভাইয়ের বাইকটা এসে থামল চায়ের দোকানের সামনে। বাকিরা তখনও পৌঁছায়নি। আশেপাশে একটা প্রয়োজনীয় দোকানপাট উঠেছে কয়েক মাস হলো। অফিস ছুটির এই সময়টায় দোকানগুলোতে বেশ ভিড় জমেছে। সানান ভাই সেদিকে চোখ বুলিয়ে নিয়ে পল্লবের উদ্দেশ্যে বলল, আজিমরা কেউ আসে নাই এখনো? না ভাই, সময় হইয়া গেছে, আয়সা পড়ব। আপনারে এক কাপ চা দিমু। এখন থাক, ওরা আসুক, একসাথে খাবো। বেঞ্চের কোনায় বসে কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজ দেখছিল সানান ভাই। তখনই বৃষ্টিটা নামল। গুঞ্জন দৌড়ে এসে চায়ের দোকানের ছাউনির নিচে আশ্রয় নিয়ে বিজয়ীর হাসি হেসে বলল, একটুর জন্য বেঁচে গেলাম। গুঞ্জন বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও বাকিরা পেল না। রিজিম, মাহমুদ, আবির, দোলন ও আজিমের বাইকগুলো সারিবদ্ধভাবে দাঁড়ালো পল্লবের দোকানের সামনে। সবাই বৃষ্টিতে কাকভেজা হয়ে এসেছে। মাথা থেকে হেলমেট খুলে বাইকের উপর রেখে আজিম খিটমিট করে উঠল। বায়ঞ্চত বৃষ্টি। আর 2 মিনিট পর আসলে কি হইতো? চাপ ধরে রাখা যাচ্ছিল না তার। এখনই ছাড়তে হবে। দিল পুরাটা ভিজায়। সামনাসামনি দুটো বেঞ্চ দখল করে সবাই বসে পড়েছে। দলের সিনিয়র 2জন সদস্য আজিম ও সানান। বাকিরা সবাই 6 মাস, 1 বছরের ছোট। পল্লবের থেকে টিস্যু এনে আজিমের দিকে বাড়িয়ে দিল রিজিম। পাশে বসে বলল, সানান ভাই ভিজেন নাই দেখছি, কখন আসছেন? দোকানে ঢুকা মাত্র বৃষ্টি নামছে। আপনার ভাই বরাবর কপাল ভালো। আর আমার হচ্ছে কুত্তা কপাল। আমি যেখানে, বিপদ সেখানে। শালা নজর লাগাবি তো চোখ তুলে নিল। খালি হা হুতাশ করে, দূরে গিয়ে বসো। কথা কিন্তু সত্য। তুই সবসময় ফাঁক ফুকর দিয়া পার হইয়া আসিস, দুনিয়ার কুকাম কইরাও। মামা তোমার ইমেজ কিন্তু ক্লিয়ার, দুধের মতো ফোকা ফোকা, তুলসীর মতো পবিত্র। আর আমরা সারা পাড়া জুড়ে বদনাম। আজিমের দিকে বিরক্তিকর চোখে তাকালো সানান ভাই। জুনিয়র পোলাপান এসব কথা বললে মানা যায়। তাই বলে বন্ধুও বলবে। তোলে আছাড় মারতে ইচ্ছে করে না। আর তোদের সাথে ঘুরে আমিও বদনামের দিকেই যাচ্ছি। তোরা আমার সাথে ঘুরিস না, দূরে গিয়া বস, আমার চরিত্রে কালি লেগে যাচ্ছে। আজিম দুহাতে বন্ধুর গলা জড়িয়ে ধরে বলল, তোমারে ছাইরা আমরা কই যামু, মামা? তুমি আমাগো আইজ, তুমি আমাগো কাইল, তুমি আমাগো ভবিষ্যৎ। পল্লব চায়ের কাপে চা ঢালতেই হাতে হাতে তা চলে আসে বন্ধুদের ঠোঁটের ফাঁকে। গুঞ্জন আয়েশ করে চায় চুমুক দিয়ে বলল, বৃষ্টির সাথে তোর হাতের 1 কাপ চা মানে জীবন চমৎকার। বুঝলি পল্লব, তুইও 1 কাপ চা নিয়ে বসে পড়। এসব দোকানপাট রাখো। পল্লব এক গাল হেসে সত্যি সত্যি চায়ের কেটলিকে অদেখা করে 1 কাপ চা নিয়ে বসে উদাস নয়নে বৃষ্টি দেখতে লাগল। দোলন আফসোসের সুরে বলল, এমন বৃষ্টির দিনে আমার বিয়ে না করা বউটাকে খুব মনে পড়ছে। এই আবহাওয়ায় কোথায় বউকে নিয়ে কাঁথার নিচে থাকবো, তা না করে তোদের সাথে বসে আছি। কি কপাল মাইরি, ছেহ, এমন কপালে চাটার বাড়ি। যা বউরের কাছে, আটকায় রাখছে কে? ঠেস দিয়ে বলল আবির। আজিম মুচকি হেসে বলল, হের বউ থাকলে না বাড়ি যাবে? বেডা বিয়ে শাদী না করেও বউয়ের স্বপ্ন দেখে। আবির্ভূত দেখার মতো করে সুবিস্ময়ে চাইল দোলনের দিকে। অন্যরাও দোলনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। দোলন সেসব দৃষ্টি উপেক্ষা করে উদাস নয়নে বৃষ্টির দিকে চাইল। মুখ তুলে দূর আকাশের দিকে তাকিয়ে কাল্পনিক কিছু হিসাব নিকাশ করছে সে। হঠাৎ চোখ দুটো সরু করে থমকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিশ্চিত হয়ে নিচু স্বরে হড়বড়িয়ে বলল, ওটা আপনার চাচার মেয়েটা না, সানান ভাই? সানান ভাই তখন আজিমের সাথে আলাপে মশগুল। দোলনের কথায় ওরা দুজনেই মুখ তুলে চাইল। বাকিদের কিছু বলতে হলো না। সবাই দোলনের দৃষ্টি অনুসরণ করে তাকালো দোতলা বাড়িটির ছাদের দিকে। পাড়ার মোড় থেকে বাসা বাড়ি লেনের প্রতিটি বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়।
বাদলাচ্ছন্ন আবছা আলোয় ছাঁচের পাশে একটি ছেলেকে দেখে সানান ভাইয়ের চোখ জোড়া থমকে গেল। বেয়াদব মেয়েটা দুদিকে হাত ছড়িয়ে ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজছে। আরেকজন আদিক্ষেতা করে আবার ছবি তুলে দিচ্ছে। সানান ভাই বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে বাকিটা চা বৃষ্টির পানিতে ছুঁড়ে মারল। এক বেকুবের সাথে আরেক উল্লুক জুটেছে। চায়ের কাপটা ঠাস করে পল্লবের সামনে রাখতেই পেছনে থেকে আজিম বলল, আরে মামা, চেতো কেন? মায়া মানুষ, বৃষ্টিবিলাস করব না তো ক্যাডায় করব। তুমি আরেক কাপ চা খাও। সানান ভাইয়ের অন্ধকার মুখটি দেখে বাকিরা সবাই চুপসে গেছে। সানান ভাইয়ের মেজাজের পারদ উঁচু নিচু হতে খুব একটা সময় লাগে না। একবার চটে গেলে তখন আর কোনো কথা সে শুনবে না, শুধু দুহাত চলবে। পরিচয়ের শুরুর দিকে এমন চর থাপ্পড় কত খেতে হয়েছে ওদের, সেই সব স্মৃতি মনে করে সবাই চুটি করে একপাশে বসে রইল। মেঘমিলনের চেয়ে রাগ করো না, মন চায় তোমায় আজই রাতে। দিনভর ঝিরিঝিরি বর্ষণে ত্যক্তবিরক্ত জনজীবন। জল কাদা পেরিয়ে সাবধানে রাস্তার একপাশ দিয়ে হাঁটছে সাজ। প্রকৃতির সন্নিকটে দাঁড়িয়ে মনটা বেশ প্রফুল্ল। গুনগুন করে গান গাইতে গাইতে ছাতা দুলিয়ে চলছে সে। সামনে থেকে সানান ভাইয়ের বাইকটিকে আসতে দেখে সতর্ক হাতে মাথায় ঘোমটা টানা ওড়নাটা আর একটু টেনে টুনে ঠিক করে নিল। দোয়া করতে লাগলো যেন তাকে লক্ষ্য না করে সানান ভাইয়ের বাইকটি পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু বিধিবাম, মানুষ যা ভয় পায় তাই তার সাথে ঘটে। বাইকটি এসে সোজা থামল সাজের সামনে। সানান ভাই আজ হেলমেট পরেননি, তেমন একটা পরতে দেখাও যায় না। কালেভদ্রে পরেন বোধ হয়। হেলে দলি কই থেকে আসা হচ্ছে? সানান ভাইয়ের সন্দেহবাতিক দুচোখ, গমগমে কণ্ঠেও বিশেষ অনুসন্ধানের সুর। সাজ একপাশে দাঁড়িয়ে আশেপাশের সবকিছুর দিকে অস্থির দৃষ্টি ফেলে জবাব দিল, মোড়ের দোকানে গিয়েছিলাম। কেন? চিনি আনতে। এই ভর দুপুরবেলা দোকানে গেছিস? বাড়িতে আর কেউ নাই? সাবিল দুজনে স্কুলে, বাবা লাইব্রেরি। আপনি নিশ্চয়ই এই বিকেলবেলা অফিসে যাচ্ছেন। কিছুক্ষণ বাদেই সন্ধ্যা নামবে। অথচ সানান ভাইয়ের চোখে এটা ভর দুপুর। নিশ্চয় 12টায় ঘুম থেকে উঠে বেলা গুনতে শুরু করেছে। সাজের স্পষ্ট খোঁচা এড়িয়ে গিয়ে সানান ভাই কর্তৃত্বের সুরে বলল, যখন তখন ধ্যান ধ্যান করে মোড়ের দোকানে চলে যাবি না? বাজার সদাই কি লাগবে আগের রাতের মেজ বাবাকে বলতে পারিস না? বাবাকে বলা আছে, রাতে নিয়ে আসবে। তাসফিন ভাইয়ের ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম মোড়ের দোকান থেকে খানিকটা চিনি এনে আদা চা বানিয়ে দেই। সানান ভাই উদার মনের মানুষ, দয়া করে গতকালের ঘটনাটা ভুলিয়ে দিয়েছিল। চায়ের কাপের সাথে ফুল দিয়ে উড়িয়ে দিয়ে বাড়ি ফিরেছিল ফুরফুরে মনে। এখন আবার তাসফিনের নামটা শুনে চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। হঠাৎ ধমকে উঠল সানান ভাই, আমি এদিকে বৃষ্টিতে ভিজছি আর তুই ছাতা মাথায় দাঁড়িয়ে আছিস। আদব কায়দা কি সব বৃষ্টির জলে ধুয়ে ফেলেছিস, বেয়াদব? সাজ হকচকিয়ে গিয়ে হাত বাড়িয়ে ছাতাটা সানান ভাইয়ের মাথার উপর ধরল। তাতে সানান ভাই সন্তুষ্ট হল না, ছো মেরে ছাতাটা নিজের হাতে নিয়ে নিল। যা ভাগ এখন থেকে, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। বাইক চালিয়ে অফিসে যাবে সানান ভাই, এখানে ছাতার কি কাজ? খুঁজে পেল না সাজ। হতভম্ব সাজ কয়েক সেকেন্ড মূর্তির ন্যায় থম মেরে রইল। বৃষ্টির তোর বাড়তেই সাজের হুঁশ ফিরল। দ্রুত পায়ে কয়েক কদম এগিয়ে গিয়ে ফিরে তাকালো পেছনে। ছাতা মাথায় বাইকের উপর বসে ওর দিকেই বাজের ন্যায় তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সানান ভাই। বৃষ্টিতে ভেজার খুব শখ না তোর, সাজবাতি কর এখন বৃষ্টিবিলাস। সানান ভাইয়ের সেই দৃষ্টির তোপে বেশিক্ষণ দাঁড়াতে পারল না সাজ। ঘাড় ফিরিয়ে এক ছুটে বাড়ির পথ ধরল। ভেজা কাপড়ে বাড়িতে প্রবেশ করে স্বর্ণলতার কাছে আরেক দফা ধমক খেয়ে সাজের প্রফুল্লতা কোন মেঘের সাথে উড়ে পালালো কে জানে। ডিগ্রি তাসফিনের নতুন আস্তানা নিজ হাতে গুছিয়ে দিতে ঢাকায় এসেছে মাধবীলতা। মূলত মাকে নিয়ে আসতেই সেদিন ঢাকা এসে আবার তাড়াহুড়ো করে সিলেট ফিরে গিয়েছিল তাসফিন। এই মুহূর্তে মা ছেলে থেকে শুরু করে সাজেরা 3 ভাইবোন সবাই তাসফিনের ফ্ল্যাট গোছাতে ব্যস্ত। কেউ বেড সেট করছে, কেউ টেবিল গোছাচ্ছে, কেউ বা রান্নাঘরের কেবিনেটে মশলার বয়াম গুছিয়ে রাখছে। সাজ তার পছন্দনীয় কাজটা বেছে নিয়েছে, তাসফিনের কাপড়গুলো গুছিয়ে রাখছে আরএফএলের আলমারিতে। নতুন বিছানায় হালকা বেগুনি রঙের একটা চাদর বিছানো হলো। বালিশ দুটো গুছিয়ে রেখে বিছানায় হাত পা ছড়িয়ে ধপ করে শুয়ে পড়ল তাসফিন।
কালো শার্টটা আলমারিতে তুলে রেখে সাজ ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসল। এইটুকুতেই ক্লান্ত। বিছানায় কনুই ঠেকিয়ে মাথা উঁচু করে সাজের দিকে তাকালো তাসফিন। ঘরোয়া সালোয়ার কামিজ গায়ে, ওড়নাটা বুক ঢেকে কাঁধ হতে কোমরের দিকে পেঁচিয়ে রাখা। অবিন্যস্ত চুলের আলগা হাত খোপাটা ঝুলছে ঘাড়ের উপর, তেলতেলে মুখটায় মায়াবী হাসি। তাকিয়ে থাকতে থাকতে তাসফিনের প্রাণ জড়িয়ে গেল, যেভাবে তপ্ত দুপুরের শীতল বাতাসে মন প্রাণ জড়িয়ে যায়। রান্নাঘর গুছিয়ে মাধবীলতা এসে দরজায় উকি দিয়ে বললেন, হলো তোদের? তাসফিন ঘাড় ফিরিয়ে মায়ের দিকে তাকিয়ে হাত বাড়ালো। মাধবীলতা এগিয়ে এসে ছেলের হাত ধরতেই উনাকে টেনে এনে বিছানায় বসালো তাসফিন। মায়ের কোলে মাথা রেখে ওভাবেই শুয়ে শুয়ে দেখতে থাকলো সাজকে। কাজের সময় কোন বায়না, সর দেখি। মেয়েটা একা একা কাপড় গোছাচ্ছে। এই তো শেষ। তুমি বসে রেস্ট নেও খালামনি, অনেকক্ষণ ধরে কাজ করেছ। সবাই মিলে হাতে হাতে করলাম বলে এত তাড়াতাড়ি হয়ে গেল। না হলে তাসফিন একা কি করে গোছাতো কে জানে। তাসফিন মায়ের গায়ের সাথে আরেকটু লেপটে গিয়ে বলল, এজন্য তোমাকে নিয়ে এলাম। তুমি গুছিয়ে না রাখলে আমি কোনো জিনিস খুঁজে পাই না। এবার নিজেরটা নিজে গুছিয়ে রাখতে শিখো, যতদিন না বৌমা আসছে। এইটুকু সময়ের জন্য আমি আবার কেন এসব শিখতে যাব? যার কাজ সে এসে করে যাবে। মাধবীলতা এক পলক কাজে ব্যস্ত সাজকে দেখে নিয়ে বললেন, রান্না বসাবো ভাবছি, কি খাবি বল। সাজ তৎক্ষণাৎ বিরোধিতা করে বসল। একদম না, মা বলেছে আজকে তোমরা আমাদের ওখানে খাবে, ওসব রান্নাবান্নার ঝামেলায় জড়াতে যেও না। তবে কিচেনের চুলাটার কি কাজ? তরকারি গরম করা আর চা বানানো, আপাতত এটুকুই। ভাইয়ার খাবার আমাদের বাড়ি থেকে আসবে। রান্নাবান্না কিছু পারে ভাইয়া? চুলা ধরাতে গিয়ে হাত টাত পুড়িয়ে ফেললে। এত বড় ছেলেকে তোরা কয়দিন বসিয়ে খাওয়াবি? ইনকাম করতে শুরু করেছে, এখন খরচ করাও শিখুক। বাজার সদাই করে নিজের খরচে খাক। সে কখনো বাজার করতে চাইলে করবে, সমস্যা নাই। আমি বা মা মাঝে মধ্যে এসে রান্না করে দিয়ে যাব। তাসফিন ভাইয়া, তুমি কিন্তু ভুলেও চুলার কাছে যাবে না। মাথার চুলে মায়ের আঙুলের জাদুর ছোঁয়ায় চোখ বুজেছিল তাসফিন। ওভাবে বন্ধ চোখের তারায় বিদ্যুৎ খেলে গেল। আলতো হেসে বিড়বিড় করল, মাঝে মধ্যে কেন বেলা? তুই সারাক্ষণের জন্য থেকে যেতে পারিস না? ডিগ্রি। মধ্যরাত অবধি সিঁড়িতে দৌড়ঝাঁপের শব্দে সানান ভাইয়ের মাথা ব্যথা ধরে গেছে। বিল্ডিং অয়ের লিফট থাকা সত্ত্বেও শাবিন সাবিল নামক দুই বিচ্ছু সিঁড়ি দিয়ে চলাচল করছিল। ভদ্রভাবে হাঁটাচলা করলে তবুও মানা যেত। ওদের চলন বর্ণনা দেওয়ার মতো নয়। ধূপধাপ পা ফেলছে, দৌড়াচ্ছে, একজন আরেকজনকে ধাক্কাচ্ছে, উচ্চস্বরে হাসছে, দরজা দুমদাম খুলছে, বন্ধ করছে। সানান ভাই ভদ্র মানুষ বলে এসব কিছু চুপচাপ হজম করে গেছে, অন্য সময় হলে অবশ্য একটা রামধমক দিত। কিন্তু তাসফিনের মায় বাড়ির অতিথি। উনার সামনে সানান ভাই অভদ্র আচরণ করতে পারে না, তাই তো নিজের গেমিং চেয়ারে বসে দুহাতে চুল টেনে নীরবে সহ্য করে যাচ্ছে। রাতের নিস্তব্ধতা ভেদ করে খোলা জানালা দিয়ে চিকন একটা কণ্ঠ ভেসে এলো, তুমি ঘুমাও, খালামনিকে আমি নিয়ে যাচ্ছি, একা ভয় পাবে না তো? সানান ভাইয়ের আর সহ্য হলো না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চলল দরজার দিকে, বিড়বিড় করে বলল, ছোট খোকাসি, রাতের বেলা একলা ভয় পাবে? কোলে বসিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যা। সিঁড়ি বেয়ে নিচে নামছিল সাজ। দোতলার সিঁড়িতে খুব সাবধানে পা রাখল। রাত জেগে কাজ করে সানান ভাই, এখনো নিশ্চয়ই জেগে আছে মানুষটা। হাঁটা চলার শব্দে কি শুনতে পাচ্ছে? যদি বিরক্ত হয়? মনের ভাবনা ইতি টানার আগেই দুম করে সদর দরজা খুলে বেরিয়ে এলো সানান ভাই। আকস্মিক ঘটনায় ভয়ে দুপা পিছিয়ে গিয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল সাজ। সানান ভাই একটা সবুজ কচি পাতার রঙের প্যান্ট পরে আছে, যেটা ঠেকেছে হাঁটুর উপরে। গায়ে লাল রঙের টি শার্ট, দেখেই সাজের মাথা ব্যথা শুরু হয়ে গেল। তোদের যাত্রাপালার মঞ্চ সাজানো শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? সানান ভাইয়ের বিরক্তিভাজন কণ্ঠটা শুধু সাজের কানে পৌঁছাল। বোধগম্য হলো না কিছুই, বোকার মতো প্রশ্ন করল, জি। কটা বাজে এখন? সাজ তার হাতে থাকা বাবার মোবাইলের সময় দেখে নিয়ে বলল, 12:30। এই মধ্যরাতে মানুষজন ঘুমায়, এটা সিঁড়িতে দাপাদাপি করার সময় না। এইটুকু বোধবুদ্ধি তোর নাই? লিফট ইউজ না করে সিঁড়িতে লাফালাফি করতেছিস কেন? এগোড়াটায় আপনাদের লিফট সার্ভিস বন্ধ হয়ে যায়।
তো বন্ধ করবে না। সারা রাত জেগে তোদের নাটক শেষ হওয়ার অপেক্ষা করবে। মানুষের ঘুম নিদ্রা নাই। আপনি ঘুমাচ্ছিলেন, সানান ভাই? সাজ মাথা নিচু করে অপরাধীর সুরে জানতে চাইল। আমি না ঘুমালেও আমার পরিবারের লোকজন ঘুমাচ্ছিল। তোদের এই অসভ্য আচরণের কারণে ওদের ঘুমের সমস্যা হচ্ছে। সরি। তাসফিন ভাইয়া আজকে আপনাদের ফ্ল্যাটে উঠল, আমরা ওনার ঘর সাজিয়ে দিতে এসেছিলাম। সে কি নতুন বর, যে তার ঘর সাজিয়ে দিতে হবে? না মানে, নতুন ফ্ল্যাট গোছানো অনেক ঝামেলার কাজ। ভাইয়া একা কিভাবে ম্যানেজ করত? এজন্য খালামণির সাথে আমরাও এলাম। বাকিরা কই? শাবিন সাবিলের সাথে খালামণি নিচে নেমে গেছে। ঘর গোছানোর খুব শখ না তোর? কালকে সকালে এসে আমার ঘরটা গুছিয়ে দিয়ে যাবি, অনেক নোংরা হয়ে আছে। ঠিক 7টায় তোকে যেন আমার ঘরে পাই। এত সকালে? আপনি তো এত সকালে ঘুম থেকে উঠেন না, দুপুরে আসি। আমার সাথে তোর কি? তুই আসবি, নিজের কাজ করে চলে যাবি, 7টা মানে 7টায়। 1 সেকেন্ডও যেন দেরি না হয়। সানান ভাই যেভাবে এসেছিল, সেভাবেই দরজা বন্ধ করে ঝড়ের গতিতে ফিরে গেল। এদিকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে সাজ। এখন প্রায় 1টা বাজে। গিয়ে ঘুমাবে কখন আর সকালে উঠবে কখন? সকালে বাসি মুখে মা বাড়ি থেকে বের হতে দিবে না। অন্তত 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কুট খেয়ে আসতে হবে। মানে, সকালে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে খেয়ে দিয়ে আবার 7টার মধ্যে সানান ভাইয়ের বাড়িতে হাজিরা দিতে হবে, তাহলে সাজকে বিছানা ছাড়তে হবে কত সকালে? সাজের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। সকালে একবার ছাতা কেড়ে নিয়ে বৃষ্টি ভেজাল, এখন আবার ঘর গুছিয়ে দেওয়ার আদেশ। পেয়েছি কি এরা সাজকে? কাজের লোক নাকি শখের খেলনা? যখন যেভাবে ইচ্ছে খাটিয়ে নিচ্ছে। এমন স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদও করা যায় না। কিছু বলতে নিলেই সাজের মুখ চেপে ধরবে স্বর্ণলতা। বিপদে আপদে ওদের আর্থিকভাবে সহায়তা করে আফসানা। রান্না বেশি হলে সেটাও সাজদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ভালোমন্দ খাওয়ার ব্যবস্থা করে। শপিং করতে গেলে মাঝে মধ্যে ওদের জন্যেও 2-1টা জামা কাপড় নিয়ে আসে। তাতেই কৃতজ্ঞতা বোধের শেষ নেই স্বর্ণলতার। আফসানা ছাড়া এটুকু সাহায্য কেই বা করে? সাজ বুঝতে পারে না, টাকা জিনিসটা এমন কেন। টাকা থাকলে কত সহজে মানুষকে দমিয়ে রাখা যায়। ইচ্ছে খুশি মতো পুতুল নাচ নাচানো যায়। 2 টুকরো রুটি ছুঁড়ে দিলেই আস্ত একটা মানুষকে হাতের মুঠোয় ভরে ফেলা যায়। তখন তাকে বসতে বললে বসে, দাঁড়াতে বললে দাঁড়ায়। টাকা থাকলে মানুষের আনন্দের অভাব হয় না। একটা মানুষকে অপমান করে, হেয় করে খুব সহজেই আনন্দ পাওয়া যায়। ভালো লাগছে না, যায় কাউকে গিয়ে ধমক দিয়ে আসি, অপমান করে আসি। মানুষটার চুপসে যাওয়া মুখটা দেখে কিভাবে এদের মন ভালো হয়ে যায়। সাজ ভেবে পায় না, লোকে এত অদ্ভুত হয় কিভাবে। কই তার তো এমন হয় না, কখনো কাউকে নিয়ন্ত্রণ করার অভিপ্রায় জাগে না। নিচ থেকে মাধবীলতার ডাকে দ্রুত পা চালিয়ে নিচে গেল সাজ। সাবধানে লোহার পকেট গেটটা বন্ধ করে দিয়ে বাড়ির পথে পা বাড়াল। ঘরে ঢুকে সানান ভাই চারপাশটায় চোখ বুলিয়ে নিল। সবকিছু এত চকচক করছে কেন? ঘরটা পরিষ্কার তকতকে থাকলে চলবে না, ঘর হতে হবে নোংরা। সানান ভাই আলমারি খুলল, গোছানো কাপড়গুলো এলোমেলো করল। ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা নিয়ে ছুঁড়ে মারল বিছানায়। পারফিউমের বোতল, ফেসওয়াশ 2টো ফেলল দুদিকে। টেবিলের উপরের প্রয়োজনীয় কাগজপত্রগুলো একপাশে রেখে বাকি খাতাপত্র এলোমেলো করল। পানির বোতল থেকে খানিকটা পানি ফেলল মেঝেতে। নোটপ্যাড থেকে পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে ফু দিয়ে ঘরময় ছড়িয়ে দিল। বিছানা বালিশ এলোমেলো করতে হলো না। শুনলে ওটা এমনিতেই এলোমেলো হয়ে যাবে। পরিপাটি ঘরটা এখন আস্ত গোয়ালঘরের মতো দেখাচ্ছে। নিজের শিল্পকর্মে সন্তুষ্ট হয়ে গর্বে বুকটা ভরে এল সানান ভাইয়ের। মুচকি হেসে মেঝের পানিতে পা ফেলে এগিয়ে গেল বিছানার পাশের ডেস্কটায়, যেটা সানান ভাইয়ের ওয়ার্কিং স্পেস। ডেস্ক থেকে হেডফোনটা নিয়ে কানে চেপে বসে পড়ল গেমিং চেয়ারটায়। এখন আর কোনো ধূপধাপ শব্দ কানে আসার দরকার নাই। মুভ ফর মি, মুভ ফর মি, মুভ ফর মি, অ্যান্ড হোয়েন ইউ আর ডান আই উইল মেক ইউ ডু ইট অল এগেইন। সুরের তালে মাথা দুলাতে দুলাতে সানান ভাই ডুবে গেল নিজের কাজে। চলবে।